রাজনীতি 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 এখন রাজনীতির রং মশাল জেলে দিয়েছেন রাজনীতিবিদরা। কারণ সামনেই তো 26-এর নির্বাচন, আর বেশি দূরে নয়। তাই কখনো ধর্মের সুরসুরি বা কখনো এই ভগবানের নাম বা ওই ভগবানের নাম বা উন্নয়ন, এই ধরনের নানা শব্দ কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে রাজনীতির আঙিনায়। তবে কেন বললাম ভগবানের কথা, মানে এই শব্দটা নিতান্তই হিন্দুদের শব্দ। ভগবান পার করেগা ভগবান, ভোলে বাবা পার করেগার মতোই ঠিক যেন বিজেপি আর তৃণমূলের কাছেও ভোলে বাবারাই এখন ভরসা, মানে ভগবানই এখন ভরসা, বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এই যে প্রথমে যে ছবিটা দেখলেন না, একটা ফাইল ছবি ছিল কিছুদিন আগের শিলিগুড়িতে মহাকাল মন্দির উদ্বোধনের ছবি। মহাকাল মন্দির মানে শিব মন্দির, হিন্দুদের শিব মন্দির। সেই উদ্বোধন মানে মন্দিরের কাজের শিলান্যাসের অনুষ্ঠানে এলেন মুখ্যমন্ত্রী। কেন বলুন তো? এই কথা বলছি, আসবেন উত্তরবঙ্গে, মহাকাল মন্দির করবেন, সেটা তো স্বাভাবিক বিষয়। রাজ্যের তরফে দীঘাতেও জগন্নাথ মন্দির হয়েছে, আরও অন্যান্য জায়গায় স্কাইওয়াক হয়েছে, কালীঘাটে। তাহলে উত্তরবঙ্গে করলে দোষের কোথায়? না, দোষের কিছু না, এখানে পুরোপুরি অঙ্কের হিসেব। কারণটা হচ্ছে উত্তরবঙ্গ, যেখানে একটা সময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, সেখানে কিন্তু পদ্ম ফুটেছে দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে। বিগত লোকসভা নির্বাচনেও কিন্তু ফলাফলে অনেকটা এগিয়ে কিন্তু গেরুয়া শিবির। সুতরাং অনেক কিছু উন্নয়ন হলো, অনেক কিছু উন্নয়নের পাঁচালি হলো, তাতেও মনে হয় কোথাও চিরে ভিজলো না উত্তরবঙ্গের মানুষদের। মানে উত্তরবঙ্গের মানুষকে কোনোভাবেই যেন বলানো গেল না, এই চিন্তাভাবনা মাথায় হয়তো নিয়েছেন রাজ্যের তৃণমূলের শীর্ষস্তরের নেতৃত্বরা। এবারে মহাকাল মন্দির টার্গেট করা হলো, একদিকে জগন্নাথ ধাম, অন্যদিকে উত্তরে মহাকাল মন্দির, যাতে কোনো না কোনোভাবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষদের, হিন্দু এলাকার বিধানসভা কেন্দ্রের মানুষদের, হিন্দুদের যাতে আকর্ষণ করা যায়। এটা কিন্তু রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে একদিকে যখন ঈশ্বরের নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে রাজনীতি চলছে, সেখানে রং, বর্ণ, ধর্ম যখন আলাদা করা হচ্ছে না, একটা নির্দিষ্ট ক্ষেত্রকে কেন্দ্র করে হিন্দু হিন্দু চপ করে বিজেপি এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে মনে হয়েছে হিন্দু সেন্টিমেন্টটা এবারে একটু থাবা দিতে হবে সেখানে, এবং সেটাতে হয়তো বেশ খানিকটা সফলও হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর যে কারণে কিন্তু দিল্লি বড় নেতাদের তাদের চেয়ার কিন্তু নড়ে চড়ে বসেছে, এমনটা কিন্তু বলাই যায়। কেন বলছি এই কথা বলুন তো? কারণ এর মধ্যেই এবারে আসতে চলেছেন উত্তরবঙ্গে খোদ বর্তমান বিজেপির শীর্ষস্তরের সেকেন্ড ইন কমান্ড যাকে বলা যায়, অর্থাৎ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার অমিত শাহ যখন আসছেন, তার মানে বিষয়টা তো কম গুরুত্বপূর্ণ নয়। কেন তিনি উত্তরবঙ্গে আসছেন একবার ভাবুন। কারণ কি, এই উত্তরবঙ্গেই কিন্তু কিছুদিন আগেই এই মহাকাল মন্দিরের কাজের শিলান্যাসের উদ্বোধন করে গিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর এবারে কিন্তু সেখানে গেল রব উঠে গেল মনে হচ্ছে বিজেপির শিবিরে। আর সে কারণেই হয়তো এই শিলিগুড়ির মাটির এই যে কম্পন, এই ভূকম্পন, সেটা হয়তো পৌঁছে গিয়েছে দিল্লিতেও। আর যে কারণে দিল্লি থেকে কিন্তু এবারে টার্গেট করা হচ্ছে সরাসরি উত্তরবঙ্গকে। একেবারে হাই কমান্ড মানে শীর্ষ স্তরের নেতৃত্বরা, তারা কিন্তু পাখির চোখ করে রেখেছেন এই এলাকাকে। একদিকে তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ এই শিলিগুড়ি করিডোর পাশেই বাংলাদেশের যে হুমকি হুঁশিয়ারি, এসব নিয়ে কিন্তু একটা চাপা উত্তেজনা কিন্তু এখানকার মানুষদের মধ্যে রয়েছে। একদিকে উত্তেজনা শুধু বললে ভুল বলা হবে, কারণ কি একটা সেন্টিমেন্ট কিন্তু এখানকার মানুষের মধ্যে রয়েছে, বাংলাদেশ ইস্যু, এসআইআর। অন্যদিকে এই সবটা মিলিয়ে এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক সবটা নিয়ে উত্তরবঙ্গের মানুষের মধ্যে একটা আলাদা চিন্তাধারা কিন্তু, চিন্তাভাবনা কিন্তু কাজ করছে। ঠিক সেই সময় গোল দিয়েছিল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তরে এসে মহাকাল মন্দিরের শিলান্যাস করে দিলেন। জাস্ট এটুকুই তার কাজ ছিল। এবং তারপরেই গেল রব শুরু হয়ে গিয়েছে বিজেপির মধ্যে। এটা কিন্তু মাঝে মধ্যেই শোনা যাচ্ছে, হয়তো কেউ বক্তব্য দিয়ে উঠতে পারেননি ক্যামেরার সামনে, নিতান্তই এভাবে তো বলা যায় না, কিন্তু একটা কিন্তু চাপা টেনশন কিন্তু কাজ করছে বিজেপির মধ্যে। এই যে হিন্দু ভোট, এই যে হিন্দু ভোটগুলোকে তারা অনেকেই অনেক ক্ষেত্রেই হয়তো না চাইতেই পেয়ে গেছেন গেরুয়া শিবিরের নেতৃত্বরা, সেই মানে গেরুয়া যে ভোট, মানে বিজেপির যে ভোট ব্যাংক, সেটা কোনোভাবে ছিনিয়ে নিয়ে গেল না তো তৃণমূল এই মহাকাল মন্দিরের উদ্বোধনের মধ্য দিয়ে? আর সেই টেনশনের কারণেই কিন্তু এবারে স্বরাষ্ট্রমন্ত্রীকে ছুটতে হচ্ছে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কিন্তু একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু তার যে হেলিপ্যাড তৈরি বা মঞ্চ তৈরি, মঞ্চ বাঁধার কাজ সমস্তটাই কিন্তু বিজেপির শীর্ষস্তরীয়, রাজ্যের শীর্ষস্তরীয় নেতারা তারা খতিয়ে দেখছেন, তারা দেখভাল করছেন এবং যাতে সঠিকভাবে ঠিকঠাকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠান কর্মসূচি করা যায় সেদিকেই কিন্তু তারা পাখির চোখ করছেন। অন্যদিকে তাদের মাথায় যেটা ঘুরছে হিন্দু। এবারে 2026-এর নির্বাচনে উত্তরবঙ্গের ক্ষেত্রে হিন্দুরাই যে মূল টার্গেট, হিন্দুরাই যে জনার্দন, সেটা কিন্তু বলাই যায়। এই যে ভোটাররা বলেন না জনতা জনার্দন, সেই জনার্দনের কথা বলছি। স্বয়ং শ্রীকৃষ্ণ যেমন জনার্দন, এক চক্র ঘুরিয়ে তিনি গোটা বিশ্বকে, গোটা মহাভারতকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছিলেন, ঠিক সেইভাবে এই হিন্দু ভোটাররা তারা এবার কিন্তু ঠিক করবেন উত্তরবঙ্গে মাটি থেকে কারা 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 ওই বিধানসভায় পৌঁছবেন। পদ্মফুল, ঘাসফুল, এই দুই ফুল, কখনো কোনো ফুল বড় হয়ে দাঁড়াচ্ছে, কোনো ফুল হয়তো ছোট থেকে আবার বড় হয়ে যাচ্ছে। এই ছোট ফুলের বড় হওয়া বা বড় ফুলের মুষড়ে যাওয়া, এই দুটোর মধ্যেই এখন লড়াই চলছে। তাই গাছের গোড়ায় জল দিতে মাঝে মধ্যেই চলে আসতে হচ্ছে শাসক দলের শীর্ষস্তরীয় নেতা নেত্রী বা বিজেপির নেতা নেত্রীদের। তো এখন একটা কথা বলাই যায়, এই যে উত্তরবঙ্গের মাটি যখন একদিকে মালদা, অন্যদিকে রায়গঞ্জ, অপরদিকে শিলিগুড়ি রয়েছে, তো স্বাভাবিকভাবেই এই বালুরঘাট যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ সেখানে কেন্দ্রের একজন মন্ত্রী রয়েছেন, তিনি কেন্দ্রের মন্ত্রী এবং উত্তর দক্ষিণ দুটো আলাদা জেলা হলেও তার লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু উত্তর দিনাজপুরের ইটাহার বিধানসভা কেন্দ্রটি রয়েছে। তো সুতরাং এই ইটাহার বিধানসভাও কম গুরুত্বপূর্ণ নয়। এবারে সেই ইটাহার বিধানসভার মানে দায়িত্ব কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানকার যারা জেলার নেতারা রয়েছেন তাদের যেমন রয়েছে, অন্যদিকে কিন্তু ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন রয়েছেন। হঠাৎ করে সুকান্তবাবু এই রায়গঞ্জের মাটিতে এসে সরাসরি কিন্তু কংসবধের উল্টো কাহিনী শোনালেন। তিনি কি বলেছিলেন? কৃষ্ণর হাতে কংসবধ হয়েছিল, এবার কংসের হাতে কৃষ্ণবধ হবে। আর তাতেই কিন্তু একটা রায়গঞ্জে শোরগোল পড়ে গিয়েছে। কোথায় না, রায়গঞ্জের তৃণমূল নেতা কর্মীদের মধ্যে। এতদিন ধরে রায়গঞ্জবাসী একটা অন্যরকম চিত্র দেখেছিলেন, কিন্তু স্বাভাবিক মুখে না বললেও একটা যে ভেতরে ফাটল ছিল, আর ফাটল যে ক্রমশই চওড়া হচ্ছিল সেটা কিন্তু রায়গঞ্জের বাসিন্দারা বুঝতে পেরেছিলেন। আর এটা নিয়ে বিস্তর লড়াই ছিল। পুরসভা বনাম বিধায়ক, ঠিক বলছি, রায়গঞ্জ পুরসভার কর্মকাণ্ড নিয়ে রায়গঞ্জের বিধায়ক তিনি একাধিকবার সরব হয়েছেন এবং রায়গঞ্জের মানুষের একটা বড় অংশের মানুষ তারা কিন্তু বলেছিলেন যে এই ঘটনায় তারা বিধায়ককেই সমর্থন করছেন, কারণ তারাও সাধারণ মানুষ হিসেবে তারা কিছু বললে, তার কোনো প্রতিবাদ করলে তার কোনো ফল পাওয়া যাচ্ছিল না। এখন অবশেষে যখন বিধায়ক প্রতিবাদ করছেন, নিশ্চয়ই আগামীতে ফল মিলবে। তাই বললাম যে শাসক দলের নেতা কর্মীরা, মানে শাসক দলের পদে যারা আসীন আছেন, তাদের মধ্যে একটা বড় ফাটল কিন্তু দেখা যাচ্ছিল। হঠাৎ করে সেই ফাটলে কিন্তু জোড়া লেগে গেল। কি বলুন তো, আমি কি বলতে চাইছি আপনারা সত্যিই বুঝে গেছেন।
আজকে রায়গঞ্জের স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে সেখানে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ডাকে বা তার আয়োজনে একটি বিরাট জনসভার আয়োজন করা হয়। বিরাট জনসভা হয় তৃণমূল কংগ্রেসের। সেখানে প্রচুর মানুষ, প্রচুর তৃণমূল কর্মী সমর্থক, 5টি এই রায়গঞ্জ বিধানসভার 5টি গ্রাম পঞ্চায়েত এবং শহরের 27টি ওয়ার্ড মিলিয়ে প্রচুর মানুষ তারা কিন্তু এসেছিলেন, তারা জড়ো হয়েছিলেন, তারা নেতা নেত্রীদের কথা শুনলেন, বার্তা শুনলেন। কিন্তু এই যে ছবিটা, যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার পাশে, এই ভিজুয়ালে ঠিক কী দেখা যাচ্ছে বলুন তো? রায়গঞ্জের যারা একসময় পরস্পর বিরোধী বলে কটাক্ষ করে এসেছে বিজেপি বা বিরোধী রাজনৈতিক দলগুলো, সেই শাসক দলের দুই মেরুতে থাকা বা নিজেদের মধ্যে যে একটা প্রতিযোগিতা নয়, প্রতিদ্বন্দ্বিতা নয়, এটাকে বলা হয় দুজনের মধ্যে গোষ্ঠী একটা কোন্দল ছিল, এটা বিরোধীদের বক্তব্য। সেই কোন্দল বা সেই ফাটল কিন্তু জোড়া লেগে গেল। এর পেছনে কোনো আলাদা ম্যাজিক কিছু আছে? নিশ্চয়ই আছে। সত্যান্বেষী সেই ম্যাজিকটা ধরতে পেরেছে, যেটা আপনাদের সামনে আমি বলছি। কিছুদিন আগে সুকান্তবাবু এসে এখানে বিস্তরভাবে শুধু এই কথাটাই বলে গেছেন, টার্গেট করে গেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। কংসের হাতে কৃষ্ণবধ, মানে যাই বলুন, তিনি কোট আনকোট যেটাই বলে থাকুন, মানে কৃষ্ণ কল্যাণীকে টার্গেট করে তার বিরুদ্ধে কিন্তু সুর চড়িয়ে গেছেন সুকান্তবাবু বা বিজেপির বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী, বালুরঘাটের সাংসদ। আর সেই অস্ত্রেই কিন্তু শান দিতে শুরু করেছিল বিজেপি। তবে তাতে কিন্তু ওই যে বলে না, কারোর লাভ হয় তো কারোর ক্ষতি, এতে সাপে বর হয়েছে তৃণমূলের, একদম তাই। এই যে সুকান্তবাবুদের এই উক্তি, তাদের এই বিষোদ্গার, তাদের এই যে কটূক্তি বা রাজনৈতিক কটূক্তি, তাতে আখেরে লাভ হয়েছে রায়গঞ্জের শাসক দলের। কারণ আজকের এই জনসভায় কিন্তু এক ফ্রেমে সেই কৃষ্ণ কল্যাণীর সঙ্গে দেখা গেল প্রত্যেক এক সময় কৃষ্ণ কল্যাণীর বিরোধিতা করে আসা সেই সন্দীপ বিশ্বাস বা অরিন্দম সরকারকে। এর আগে আমরা দেখেছিলাম রায়গঞ্জ পুরসভার একগুচ্ছ কাজ নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে এই দুই পক্ষকে একে অন্যের প্রতি বিষোদ্গার করতে, বা বিশেষ করে রায়গঞ্জ পুরসভার যারা দায়িত্বে ছিলেন তারাই কিন্তু বিধায়কের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। নিতান্তই অনেক ক্ষেত্রে বিধায়ক কিন্তু চুপ করেছিলেন। আজকে হয়তো রায়গঞ্জের বিধায়ক সেই চুপ করে থাকার ফলটা পাচ্ছেন, ফসলটা পেলেন। তার সঙ্গে এই সুকান্তবাবুর এই আক্রমণাত্মক কথা যাতে সবাইকে কিন্তু এক করে দিল। আখেরে দিনের শেষে কিন্তু শাসক দল, রায়গঞ্জের শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষস্থানীয় নেতারা আছেন এই রায়গঞ্জে, তারা কিন্তু প্রমাণ করে দিলেন যে যাই হোক, আমাদের মধ্যে যাই থাক, বাইরের কেউ কিছু বললে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। এবং তৃণমূল কংগ্রেস এক কাট্টা হয়ে যে লড়াই করছে, উন্নয়নের পক্ষে সওয়াল করছে, সেটা কিন্তু তারা প্রত্যেকেই বললেন। আজকে কৃষ্ণ কল্যাণী, এই যে রায়গঞ্জের বিধায়ক, তিনি উন্নয়নের পাঁচালী বা উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি বই প্রকাশ করেছেন 3.5 বছরে, আর এবারে 4.5 বছরে। তো স্বাভাবিক, তার যা কাজকর্ম রয়েছে, তার যা কর্মকাণ্ড রয়েছে, তিনি বলছেন, তিনি দাবি করছেন যে 5খানা গ্রাম পঞ্চায়েত তার বিধানসভার মধ্যে প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি রাস্তাঘাট একদম পরিষ্কার, ভালো, কোথাও খানাখন্দ নেই। সে সুভাষগঞ্জ হোক, চাই ছত্রপুর হোক, বা কমলাবাড়ি এলাকা হোক, বা মারাইকুড়া বা গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় হোক। স্বাভাবিক, সেটা কিন্তু আমরা অনেকেই সচক্ষে দেখতে পাচ্ছি, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। কিন্তু রায়গঞ্জ পুরসভার ক্ষেত্রে সেটা তো আপনি আমি সবাই জানি। হ্যাঁ, কিছু রাস্তা হয়তো মেরামত হয়েছে, সেটা হয়তো এই একটা ভেতরের অন্তর্দ্বন্দ্ব বা লড়াই বা একে অন্যের গোসা। এই যে গোসা কথাটায় আসলাম না, কেন আসলাম বলুন তো? ভাইয়ে ভাইয়ে লড়াই হয়, ভাইয়ে ভাইয়ে ঝামেলা হয় যখন খুব ভালো নিজেদের মধ্যে আকর্ষণ থাকে। অবশ্যই শত্রু বিষয়টা না, কিন্তু অনেক সময় ভাই ভাই শত্রু হয়ে যায়, সেটা নয়। যখন ভাইয়ে ভাইয়ে লড়াই হয়, একে অন্যকে কাদা ছেঁটাছুটি হয়, তখন কিন্তু পাশের বাড়ির লোকরা হাততালি দেয়, প্রতিবেশীরা অনেকেই হাততালি দেয়, বেশ জমে উঠেছে।
এবারে তো ক্ষীর আমরা খাবো। দুই ভাইয়ের লড়াই, মাঝখান থেকে জমির কিছু জায়গা যদি নিয়ে নেওয়া যায়। এই সন্দীপ গোড়া বনাম কৃষ্ণ কল্যাণীর যে লড়াই একটা সময় ছিল, সেটাতে কিন্তু অঙ্ক কষে এই কিছুটা জমি হাতিয়ে নেওয়ার মতো বিজেপি সুযোগ পেয়ে গিয়েছিল, এবং তাতে কিন্তু বিজেপি অনেকটা লাভবানও হচ্ছিল বলে আশাবাদী। হঠাৎ করে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, মানে পাশের বিজেপির নেতারা এই সুকান্তবাবুর এই উক্তি, এই ধরনের বক্তব্য, সেটা যে দুই ভাইকে বা তিন ভাইকে, সব ভাইকে এক করে দেবে, সেটা কিন্তু তারা হয়তো ঘুণাক করেও টের পাননি। এবং সেখান থেকেই কিন্তু এবারে তৃণমূলের নতুন যাত্রা শুরু রায়গঞ্জের মাটিতে। এটা কিন্তু মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এটা কিন্তু চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন চায়ের দোকান, পানের দোকান বা অন্যান্য জায়গায় যেখানে গসিপ হয়, আড্ডা হয়, সে সমস্ত জায়গায় কিন্তু চর্চা দেখা যাচ্ছে যে সবাই এক ফ্রেমে, সবাই এক জায়গায়, সবাই উন্নয়নের কথা বলছেন। গ্রামে উন্নয়ন হয়েছে তো শহরে কেন হবে না? নিশ্চয়ই হবে। এখন তো আর বর্ষা নেই, এখন তো আর বৃষ্টি নেই, পুরসভা তো আর বলতে পারবে না যে বৃষ্টির জন্য কাজ আটকে আছে। এখন যখন কৃষ্ণ কল্যাণী, সন্দীপ বিশ্বাস বা অন্যান্যরা সবাই যখন একজোট হয়ে কাজ করছেন, তার মানে এবার রায়গঞ্জে কাজ হবে। এই ধরনের আলাপ আলোচনা কিন্তু চলছে। এই আজকে যে সবাই এক জায়গায় হলেন, তার প্রেক্ষিতে দেখুন তো, কারোর ভেতরে, আমি বক্তব্য শোনাবো পরপর, কারোর ভেতরে একে অন্যের প্রতি ক্ষোভ কিন্তু দেখা গেল না। প্রথমে শোনাবো অরিন্দম সরকার, যিনি প্রাক্তন উপপুর প্রশাসক এবং বর্তমানে তৃণমূল নেতা। তিনি দেখুন কি বলেছেন অরিন্দম বাবু। বিগত দিনে কি হতো, এর আগেও অনেক এসআইআর হয়েছে। আগে অন্য নামে হতো, আইআর নামে হতো, ইন্টেনসিভ রিভিশন, এখন এসআইআর নাম করে হচ্ছে। 2002 সালে পশ্চিমবঙ্গে শেষ এসআইআরটাও হয়েছিল। হঠাৎ করে এখন কি প্রয়োজন পড়লো এসআইআর করার? আপনি ভোটের আগে করতে পারতেন 6 মাস 1 বছর, আপনি ভোটের পরে করতে পারতেন 6 মাস 1 বছর। না, ওনারা দেখতে পেরেছে এই অবস্থায় যদি ভোটার লিস্ট থাকে, সরকারের ধারে পাশে যাওয়া যাবে না। 50 তো দূরের কথা, 30টা পাওয়া যাবে না। তবে এটাও আপনাদের বলে দিচ্ছি, যতই করেন এসআইআর, আপনারা হবেন না 50-এর পার। বাবু বললেন, যতই করুন এসআইআর, আপনারা হবেন না এবার 50 পার। মানে ঠিক বোঝা গেল কিন্তু সরাসরি টার্গেটটা বিজেপিকেই করা হলো, এবং তারা পুরো বক্তব্যটা আমরা শোনাতে পারছি না যেহেতু অনেক বড় বক্তব্য। সেখানে কিন্তু তারা বিজেপিকেই নিশানা করেছেন। এই এলাকা থেকেই, ঠিক এই জায়গা থেকেই মঞ্চ বেঁধে কিন্তু সুকান্তবাবু তিনি টার্গেট করে গিয়েছিলেন শুধুমাত্র কৃষ্ণ কল্যাণীকে। কারণ কি? কারণ কিন্তু একটাই, যেহেতু 2021-এ ওই বিজেপির টিকিটেই জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, পরবর্তীতে 2024-এ তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হলেন উপনির্বাচনে। মানে রায়গঞ্জের ক্ষেত্রে, রায়গঞ্জে যখন রায়গঞ্জে বিধানসভায় বিজেপি প্রথম এমএলএকে কৃষ্ণ কল্যাণী এবং তৃণমূলের প্রথম এমএলএকে কৃষ্ণ কল্যাণী। অর্থাৎ এই যে কৃষ্ণ কল্যাণী, এই নামটা কিন্তু খুব হালকা একটা নাম নয়। হতে পারে উনি অনেক পরে হয়তো রাজনীতিতে এসেছেন, উনি একজন প্রতিষ্ঠিত শিল্পপতি হিসেবেই পরিচিত ছিলেন, সমাজসেবী হিসেবেই পরিচিত ছিলেন, কিন্তু এই নামটা কিন্তু বিজেপির কাছেও বেশ ভারী এবং শাসক দলের কাছে তো বটেই, সেটা আর বলার কিছু নেই। তো এই বিজেপি যা হারিয়েছে, বিজেপি যখন হারিয়েছে, তাহলে তো সেটার একটা আফসোস থাকবেই। হয়তো সেই আফসোসের কারণেই বিজেপির নেতারা এই ধরনের কথা বলছেন, এমনটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হয়। এটা হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, এই প্রেক্ষিতে, পুরো ঘটনার প্রেক্ষিতে সবাই যে এক ছাতার নিচে এলেন, সব বিভেদ দ্বন্দ্ব ভুলে, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং প্রথম ধাপে একটা বিষয় শোনাবো, যে এই বিষয়ে, এই সমস্তটার বিষয়ে অবশ্যই তাদের এক হয়ে যাওয়া বা দ্বন্দ্ব নিয়ে নয়। এই যে সুকান্তবাবুদের টার্গেট করে বা বিজেপির এই বিষয়গুলোকে নিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী ঠিক কী বললেন একবার দেখুন।
সুকান্ত বাবু এখানে এসেছিলেন আর কি বলেছিলেন, কৃষ্ণকে বধ করবেন। সুকান্ত বাবু বলেছিলেন কৃষ্ণকে বধ করবেন। তো আজকে আপনাদেরকে মাধ্যমে জানাই যে এখানে যতজন বসে আছেন সবাই কিন্তু কৃষ্ণ। কতজনকে আপনারা বধ করবেন? আপনারা মানে মাইথোলজি পড়েন না, আপনারা ভাবেন কোন হিন্দু গ্রন্থ আপনারা পড়েন না, আপনারা শুধু জাতি ভেদ করে মানুষদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে রাজনীতি করেন। আজকে আমাদের সরকার মামাটি মানুষের সরকার 15 বছর গৌরব উজ্জ্বল কার্যকাল তারা কি করেছেন, কি উন্নয়ন হয়েছে, কত রকম প্রকল্প চালু করেছেন, আপনারা ইতিমধ্যে ওই উন্নয়নের পাঁচালীর বইয়ের মধ্যে দিয়ে আপনারা জানতে পেরেছেন। আর আমি কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ বিধানসভার কি উন্নয়ন করেছি সেটাও ওই বইয়ের মধ্যে, আমার রিপোর্ট কার্ডের বই যেটা আপনাদের সামনে আছে, আমি আপনাদেরকে দেখাতে চাই যে 3.5 বছরের মাথায় আমি প্রথম আমার রিপোর্ট কার্ডের বই পেশ করি, আর তারপর এবার 4.5 বছরের পর আমার এই রিপোর্ট কার্ড বানিয়ে আপনাদের কাছে দিয়েছি আমি কৃষ্ণ কল্যাণী বিধায়ক হিসাবে কি কি কাজ করেছি। আজকে রায়গঞ্জ বিধানসভার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় ঐতিহাসিক কাজ হয়েছে। 4.5 বছরের মধ্যে 550 কোটি টাকার কাজ হয়েছে। আজকে আপনারা যান, আমার বিধানসভায় 5টি অঞ্চল রয়েছে, কমলাবাড়ি 1, কমলাবাড়ি 2, মারাইকুড়া, বাহিন আর গৌরী, আর রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি নিয়ে আমার বিধানসভা। আজকে কোন অঞ্চলে কত টাকার কাজ করা হয়েছে টোটাল ডিটেলস আছে। ছোট মোটো মিলে 637টা রাস্তা হয়েছে, 1 কিলোমিটারের বেশি 109টা রাস্তা হয়েছে। আজকে আপনারা আমার যে কোনো অঞ্চলে চলে যান, আপনারা দূরবীন দিয়ে খুঁজলেও একটা কাঁচা রাস্তা পাবেন না, সব রাস্তা ফাঁকা ঝাঁচকচকে হয়ে গেছে। আপনারা দেখুন 2021-এর আগে রায়গঞ্জ বিধানসভার রাস্তাঘাটের কি পরিস্থিতি ছিল। কেন 2021 সালে আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম তখন সুভাষগঞ্জের রাস্তার দেওয়ালে লেখা ছিল নো রোড নো ভোট। ওখানে রাস্তার অবস্থা এমন খারাপ ছিল যে টোটো উল্টে গিয়ে একজন বৃদ্ধেরও প্রাণ নাশ হয়। মানে বিষয়টা স্পষ্ট হলো তো নিশ্চয়ই আপনাদের কাছে। মানে বিধায়ক কৃষ্ণ কল্যাণী কিন্তু একদিকে যখন প্রথমে শুরুতে বক্তব্যের শুরুতে সুকান্তবাবুকে এক হাত নিলেন, তেমনি কিন্তু তিনি পরপর একেবারে 21 থেকে এই 26-এর আগে পর্যন্ত কি কি কাজ হয়েছে, মানে এই 4.5 বছরে তার বিধায়ক থাকাকালীন সময়ে কি কি কাজ হয়েছে তার বিস্তর একটা হিসেব দিলেন। এবং সেটা নিতান্তই কিন্তু কম নয়। প্রায় যে 500 বা 550 কোটি টাকার যে কাজের কথা তিনি বলছেন সেটা সত্যিই কিন্তু নিতান্ত কম নয়। কারণ সত্যিই তো একটা সময় যখন এই 2021-এর আগেই খুব কম সংখ্যক রাস্তা ছিল, বিশেষ করে রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে, যেখানে ভালো রাস্তা বলা যেত। যদি 100 মিটার ভালো থাকে তাহলে বাকি পুরোটাই খারাপ, কোথাও গর্ত খানাখন্দে ভরা। এবং রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে বিশেষ করে এই সুভাষগঞ্জ চত্বর মানে মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের রাস্তা সবচাইতে বেহাল অবস্থায় ছিল। বর্তমানে সেই ক্ষেত্রে কিন্তু বলাই যায়, খুব যদি কম বলি 80 থেকে 90% যেগুলো খুব খারাপ অবস্থায় ছিল সেগুলো মেরামত হয়ে গেছে। বেশ কিছু রাস্তা কিন্তু বর্তমানে মেরামত হয়ে গেছে, বিশেষ করে বাহিন, গৌরী এবং কমলাবাড়ি এলাকার অনেক রাস্তা কিন্তু সত্যিই ঝাঁ চকচকে। এটা কিভাবে সম্ভব হলো? অবশ্যই রাজ্য সরকার এই ক্ষেত্রে যেটা হয়তো করে উঠতে পারছিল না, যেমনটা অভিযোগ। কারণ এই প্রথম শাসক দলের মানে
রাজ্যের শাসক, বর্তমান শাসক দলের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আর সেই কারণে সরাসরি বিধানসভা থেকে কাজ ছিনিয়ে আনতে পারছেন, আর যে কারণেই প্রচুর কাজ হচ্ছে এবং সে কারণে মানুষের মুখে হাসি ফুটেছে। এবং আগামীতে রায়গঞ্জ পুরসভার ক্ষেত্রেও প্রচুর কাজ হবে, বিস্তর কাজ হবে, এই আশা কিন্তু মানুষ রাখছেন। আমি বলছি না, আমি তৃণমূলের নেতা নই, ভুল ভাবছেন। এটা বলছেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। তার জন্য তিনি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ধন্যবাদ জানিয়েছেন। কি বলে না, এই ধরনের একটা জনসভার আয়োজন করার জন্য কৃষ্ণবাবুকে ধন্যবাদ, কৃষ্ণ কল্যাণীকে ধন্যবাদ তিনি জানিয়েছেন। একটা সময় তো সন্দীপবাবুর গলায় অন্য কিছু শুনে অভ্যস্ত ছিলাম আমরা, ঠিক আছে? তো সেই কৃষ্ণ প্রশংসা কিন্তু শেষ পর্যন্ত সন্দীপবাবুকেও করতে হলো, কারণ উন্নয়নের আশায়। তিনিও তো শাসক দলে রয়েছেন, তিনিও শাসক দলের চেয়ারম্যান ছিলেন। সে সময় তো রায়গঞ্জ শহরে এতটা খারাপ অবস্থা ছিল না। হঠাৎ করে কেনই বা এই ধরনের ঘটনা ঘটলো, এটা ওনারাই ভালো বলতে পারবেন। কিন্তু শহরের তুলনায় গ্রাম অনেক ভালো হয়ে গেছে রাস্তাঘাটের দিক দিয়ে, সেই আক্ষেপ একটা শহরবাসীর মধ্যে আছে। তো এবারে কিন্তু সেই কৃষ্ণতেই ভরসা করলেন রায়গঞ্জের পুরো প্রশাসক। মানে আগামীতে রায়গঞ্জ শহরের ক্ষেত্রেও যে ভালো কাজ হবে সেটার আশা কিন্তু আমরা সাধারণ মানুষ করতেই পারি, যখন পুরো প্রশাসক ভরসা করছেন বিধায়কের ওপরে। তাহলে সুতরাং আমরা সাধারণ মানুষও বিধায়কের উপরেই ভরসা করব, যে বিধায়কের কারণেই গ্রামে যখন কাজ হয়েছে, গ্রামের মানুষের মুখে চলাফেরার ক্ষেত্রে হাসি ফুটেছে, তাহলে রায়গঞ্জ শহর কেন পিছিয়ে থাকবে? নিশ্চয়ই বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত ধরে রায়গঞ্জ পুরসভাতেও প্রচুর টাকা আসবে এবং সেই টাকার কাজ, অনেক টাকার কাজ হয়েছে এবং আরও অনেক কাজ হবে, এমনটা কিন্তু পুরো প্রশাসক নিজেই দাবি করলেন। সবটা মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে এই কৃষ্ণ মন্ত্র জপ ছাড়া আর কোনো উপায় ছিল না সন্দীপবাবুদের, এমনটা কিন্তু স্পষ্ট। আর এই কৃষ্ণ মন্ত্র জপ করেই কিন্তু আগামীতে বৈতরণী পার হতে হবে এবং নির্বাচনে যে আর কোনো রাস্তা নেই সেটা কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিলেন সন্দীপবাবু। কি বললেন সন্দীপ বিশ্বাস, দেখুন। কৃষ্ণ কল্যাণী উপনির্বাচনে 2024 সালে এখান থেকে লড়াই করে জয়ী হয়ে আমাদের কথাকে, আওয়াজকে বিধানসভায় পাঠিয়েছেন বলে আমরা আজকে রায়গঞ্জ পৌরসভা বিভিন্ন ম্যাস্টিক রোড উপহার দিতে পারছি, আজকে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াতে পারছি। এই প্রতিজ্ঞা এবং শপথ নিয়ে আমরা ঘরে ফিরব। আজকে রায়গঞ্জকে পিছিয়ে দেবার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করব। এই লড়াইটা আমরা কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা লড়াই করব। কৃষ্ণ কল্যাণীকে একবার বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করাবো। বিজেপির মিটিং এর পর একটা এত সুন্দর মিটিং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানে অর্গানাইজ করবার জন্য কৃষ্ণ কল্যাণীকে, এবং যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে তৃণমূলের সৈনিকেরা ছুটে এসছেন, তার জন্য তৃণমূল কংগ্রেস দলের থেকে আপনাদের বিশেষ করে মায়েরা উপস্থিত হয়েছেন। এই মায়েদেরকে আমি নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করছি। শুধু কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ, সন্দীপবাবুর গলায় আজকে শুধু কৃষ্ণ মন্ত্রই শোনা গেল। অর্থাৎ তিনি আশা করছেন এবং তিনি দাবিও করলেন যে যে রায়গঞ্জে যে কটা ম্যাস্টিক রোড হয়েছে সে কটা বিধায়ক ছিনিয়ে এনেছেন কাজ, রাজ্যের থেকে তিনি তহবিল আনতে পেরেছেন, অর্থ আনতে পেরেছেন বলেই কিন্তু সেই কাজ হয়েছে। আর বেশি ঘাটব না, আমরা চাই যে রায়গঞ্জের মানুষ আমরা ভালো থাকি। সন্দীপবাবু, কৃষ্ণবাবু, গোরাবাবু তারাও রায়গঞ্জের বাসিন্দা, আমরাও সবাই রায়গঞ্জের বাসিন্দা। তাহলে রায়গঞ্জ যত সুন্দর হবে, রায়গঞ্জ যত ভালো থাকবে, আমার সিনিয়র থেকে জুনিয়র, আমার পরবর্তী প্রজন্ম, আমরা প্রত্যেকেই ভালো থাকবো। তবেই না একটা উন্নতি, তবেই না এই এলাকার উন্নতি হয়েছে এমনটা বলা যাবে। এবার রাস্তাঘাট তো সত্যিই খুব গুরুত্বপূর্ণ, ড্রেন তো সত্যিই খুব গুরুত্বপূর্ণ এবং আমরা খুব খুশি। আমরা ভারত টিভি দেখিয়েছিলাম যে রায়গঞ্জ শহরের কি হাল, কি বেহাল দশা। ইদানিংকালে কাজ হচ্ছে এবং কিভাবে কাজ হচ্ছে, কেন কাজ হচ্ছে, সবটা কিন্তু সন্দীপবাবুর মুখ থেকেই স্পষ্ট হয়ে গেল। এটা আর আলাদা করে বলার কিছু থাকলো না।
তো সুতরাং আগামীতে আরও অনেক কাজ হবে, আগামীতে আরও অনেক ভালো কাজ হবে, রায়গঞ্জ আরও সমৃদ্ধ হবে, এই আশা এই কামনা কিন্তু থাকলো। তবে সবশেষে কৃষ্ণকল্যাণীর একটা উল্লেখযোগ্য বক্তব্য শোনা, এই বক্তব্যে একটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে, দেখুন। যারা 83% ট্যাক্স তুলছে তারা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে কি দিয়েছে বলতে পারবেন আপনারা কেউ? যে একটা প্রকল্প কেন্দ্র সরকার দিয়েছে যেটাতে সরাসরি আপনারা উপকৃত হচ্ছেন? আপনারা জবাব চাইবেন না? আমি তো আমার রিপোর্ট কার্ড দিয়েছি। আর আপনাদের যিনি সাংসদ আছেন কিংবা পশ্চিম বাংলায় যতজন সাংসদ আছে, ইনাদের 12 জন সাংসদ আর 2 জন রাজ্যসভার সাংসদ, 14 জন সাংসদ। এই 14 জন সাংসদের আমার কাছে রিপোর্ট কার্ড আছে, ওয়েবসাইট থেকে বের করেছি। টোটাল 14 জন সাংসদ মিলে এখন পর্যন্ত অ্যালোটেড টাকা 139.65 কোটি টাকা। এটা অ্যালটমেন্ট হয়েছে, কিন্তু এরা খরচ কত করতে পেরেছেন? এনারা ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে, খরচ কত হয়েছে সেটা হচ্ছে 16,64,00,000 টাকায়। এবার আসি যে রায়গঞ্জের সাংসদ তিনি কত টাকা পেয়েছেন আর কত টাকা খরচ করেছেন। উনার অ্যালটেড টাকা হচ্ছে 9,80,00,000 টাকা, আর উনি খরচ করেছেন 0,000। আবার যে সুকান্ত মজুমদার এখানে এসে বড় বড় কথা বলে গেলেন, তার রিপোর্ট কার্ডটা শুনাই। উনারও অ্যালটেড ফান্ড 9,80,00,000 টাকা, আর উনি কাজ করতে পেরেছেন মাত্র 40 লক্ষ টাকা, মাত্র 40 লক্ষ টাকা। এরা করবে পশ্চিমবঙ্গের উন্নয়ন? এদের কাছে আপনারা আশা রাখতে পারেন? যারা নিজেদের এমপি লেট ফান্ডের 10%ও টাকা খরচ করতে পারে না, তারা করবে বাংলার উন্নয়ন? যারা বাংলার সংস্কৃতিকে বুঝে না, তারা করবে বাংলার উন্নয়ন? একেই মনে হয় বলে মুঁ তোর জবাব। সুকান্তবাবু তিনি এসে যা বলে গিয়েছিলেন, তার পাল্টা কৃষ্ণকল্যাণী যে একজন পটু রাজনীতিবিদের মতো বলবেন, এমনটা হয়তো ওই মঞ্চে বসে থাকা অনেক তৃণমূলের নেতারাও ভাবতে পারেননি। তার কাছে এই যে পুরো তথ্য রয়েছে, শুধু সুকান্তবাবু বা রায়গঞ্জের সাংসদের নয়, 12+2 মানে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে সমস্ত বিজেপির সাংসদদের কাজের বরাতের যে টাকা, বরাতের সংখ্যা, রাশি এবং তাদের খরচের রাশি সবটাই তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিলেন এবং চ্যালেঞ্জ করলেন যে এটা সংবাদ মাধ্যমের হাতে আমি দিয়ে দেবো। সংবাদ মাধ্যম যাচাই করে খতিয়ে দেখে তারা প্রমাণ করে নেবে যে তিনি মিথ্যে বলছেন না সত্যি বলছেন। এটা কিন্তু শিউরে ওঠার মতো বিষয় বিজেপির কাছে, কারণ বিজেপির সাংসদরা, বিশেষ করে রায়গঞ্জের সাংসদ, তিনি কিন্তু বারংবার ঢোল পিটিয়ে ট্রেন নিয়ে রাজনীতি করছেন। অবশ্যই ট্রেনের প্রয়োজন আছে, রেলের প্রয়োজন আছে, কিন্তু সবটাই কি শুধুমাত্র রায়গঞ্জের জন্যই বরাদ্দ হচ্ছে? শুধুমাত্র না, পাশাপাশি আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায়, পাশের অন্যান্য জায়গায়, অন্যান্য লোকসভা কেন্দ্রেও কিন্তু একই ট্রেন পাওয়া যাচ্ছে, সেই সঙ্গে আমাদের রায়গঞ্জকেও দেওয়া হচ্ছে। সুতরাং এতে সাংসদের যে বিরাট একটা কৃতিত্ব রয়েছে বা বিশেষ কোনো কৃতিত্ব রয়েছে তেমনটা কিন্তু প্রমাণিত হচ্ছে না। এটা হওয়ারই ছিল। যাই হোক, এটাতে হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু যেটা করে গিয়েছিলেন সাংসদ হিসেবে প্রিয়রঞ্জন দাশমুন্সি, তার পরবর্তীতে হয়তো এই সমস্ত কাজ কিছুই নয়। যাই হোক, সাংসদের খেলা সাংসদ খেলবেন, বিধায়কের খেলা বিধায়ক খেলবেন, কিন্তু এই যে তিনি যে তথ্য দিয়ে গেলেন সেটা বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ। এখন এই যে খরচের হিসাব, যেখানে 0,0,0 বা 40 লক্ষ, এই দুই সাংসদের হিসেব যে তিনি করে গেলেন বিধায়ক কৃষ্ণকল্যাণী, তাতে কি আখেরে এই তৃণমূলের ভেতরের দ্বন্দ্ব মিটিয়ে সবার এক জায়গায় হয়ে যাওয়া এবং
এই তথ্য, সাংসদদের তথ্য তুলে ধরা, তাতে কি ভোটারদের মধ্যে বড় কোনো প্রভাব পড়বে, নাকি আগামীতে কোনো অন্য পরিবর্তন বা অন্য কোনো বিষয় রায়গঞ্জ এলাকার মানুষ, বিধানসভার মানুষ দেখতে চলেছে? এই সমস্ত সব কিছুর জন্য কিন্তু অবশ্যই সময়ের কাছে অপেক্ষা করতে হবে, আমাদের সময়ের দুয়ারে দাঁড়িয়ে থাকতে হবে। তো যাই হোক, সময়ের অপেক্ষা আমরা প্রত্যেকেই করব, কারণ 26-এর নির্বাচন আসতে আর বেশি দেরি নয়। সবটাই কিন্তু ভোট বাক্সেই প্রমাণ মিলবে, ইভিএমেই প্রমাণ মিলবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়।